কর্টিকোস্টেরয়েডস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কর্টিকোস্টেরয়েড এটা হচ্ছে মেইনলি এক ধরনের হরমোন, ঠিক আছে? কর্টিকোস্টেরয়েডস আর হরমোন। এটা কোথায় প্রডিউস হয়? অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড যেটা বলো, কিডনির উপরে যে অংশে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, জানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, কর্টেক্স থাকে এবং মেডুলা থাকে। সেই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে বের হয় হচ্ছে এই কর্টিকোস্টেরয়েড। এবং এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করি: জোনা গ্লোমেরুলাসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস। গ্লোমেরুলাসা থেকে মেইনলি বের হয় মিনারেলোকর্টিকয়েডস, ফ্যাসিকুলাটা থেকে বের হয় হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, এবং রেটিকুলারিস থেকে বের হয় সেক্স হরমোন অ্যান্ড্রোজেনস মেইনলি। আর অ্যাড্রেনাল মেডুলা যেটা, সেখান থেকে আসে তিনটা জিনিস: অ্যাড্রেনাল, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, আর হচ্ছে ডোপামিন। এই তিনটাকে আমরা একত্রে বলি হচ্ছে ক্যাটেকোলামাইন। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং ডোপামিন তিনটাকে একত্রে বলি হচ্ছে ক্যাটেকোলামাইন। এবং এটা এই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিক্রেশন, হরমোন সিক্রেশন হওয়াটা কন্ট্রোল হয় হচ্ছে হাইপোথ্যালামাসের মধ্যে, যে হাইপোথ্যালামাস থেকে যে অ্যাড্রেনোকর্টিকোস্টিমুলেটিং হরমোন যে থাকে এসিটিএইচ, সে এসিটিএইচ হরমোনের ইফেক্টে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিকোস্টেরয়েড সিক্রেশনটা কন্ট্রোল হয়, বা এটা দ্বারা কর্টিকোস্টেরয়েড লেভেল সিক্রেশনটা বাড়ে বা কমে। আর এই যে কন্ট্রোল সিস্টেম, এটাকে বলা হয় হাইপোথ্যালামিক পিটিউটারি অ্যাড্রেনালিন, হাইপোথ্যালামিক পিটিউটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস, হাইপোথ্যালামিক পিটিউটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। এসিটিএইচ হরমোন যখন সিক্রেশন হয়, সে অ্যান্টেরিয়র পিটিউটারি অ্যাড্রেনাল কর্টেক্সকে কি বলবো স্টিমুলেট করে ওখান থেকে এই হরমোনগুলো রিলিজ করে। এই তিনটা কর্টিকোস্টেরয়েডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য গ্লুকোকর্টিকয়েডস, বা আমাদের আলোচনা বিষয় আজকে গ্লুকোকর্টিকয়েডস, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আজকে আলোচনাটা এটার মধ্যেই থাকবে। আচ্ছা, এখন এরপরে যে টপিকটা আসবে, কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে যে গ্লুকোকর্টিকয়েডস এর ক্লাসিফিকেশন। এবং গ্লুকোকর্টিকয়েডস এর ক্লাসিফিকেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পটেন্সি অনুযায়ী। এটা ভাইভাতে অনেক জিজ্ঞাসা করে, অ্যাকর্ডিং টু পটেন্সি ক্লাসিফিকেশন অফ গ্লুকোকর্টিকয়েডস। হাই পটেন্সি কোনটা, মিডিয়াম পটেন্সি কোনটা, লো পটেন্সি কোনটা? হাই পটেন্সির মধ্যে হচ্ছে বিটামিথাসন, ডেক্সামিথাসন, বিটামিথাসন, ফ্লুপ্রেডনিসিলন, এগুলো হচ্ছে হাই পটেন্সি। এটা খুব ইম্পর্টেন্ট। এই ডেক্সামিথাসন, বিটামিথাসন আমরা খুব ইউজ করি। ডেক্সামিথাসন, বিটামিথাসন আমরা অনেক ইউজ করি। মিডিয়ামের মধ্যে আছে ট্রাইএমসিনোলন, প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন। ট্রাইএমসিনোলন, প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলন, এগুলাও খুব ইউজ হয়। লো পটেন্সির মধ্যে আছে হাইড্রোকর্টিসন, কর্টিসন, এগুলা। এই গ্লুকোকর্টিকয়েডস এর ক্লাসিফিকেশনে যে কয়টা ড্রাগের নাম বললাম, প্রত্যেকটা ইউজ হয়, প্রত্যেকটা। এমন মানে এত বেশি ব্যবহার হয়, এটা আসলে বলা অপেক্ষা রাখে না, এত বেশি ইউজ হয়।
প্রত্যেকটা বিভিন্ন ডিজিজে বিভিন্ন কারণে ইউজ করা হয়। আরেকটা কথা আমি বলতে খেয়াল ছিল না, সেটা হচ্ছে আমাদের বডিতে ন্যাচারালি প্রায় 10 থেকে 20 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন সিক্রেশন হয়। নরমালি 10 থেকে 20 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন সিক্রেশন হয় প্রতিদিন। নর্মাল পার্সনে 10 থেকে 20 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন সিক্রেশন হয়, এবং এটা আর্লি মর্নিং এ সবচেয়ে বেশি থাকে, মানে সকালবেলায় অনেক বেশি সিক্রেশন হয়। আর মিনারেলোকর্টিকয়েডস এর কাজ কি? মিনারেলোকর্টিকয়েডস এর মেইন কাজ হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করা। মিনারেলোকর্টিকয়েডস এর মেইন কাজ হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করা। এই অ্যালডোস্টেরনটা সিক্রেট হয় 0.125 মিলিগ্রাম ডেইলি। একজন মানুষের মধ্যে হেলদি পার্সন বা নর্মাল পার্সনের 0.125 মিলিগ্রাম অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হাইড্রোকর্টিসন যেটা, এই আমি যে এতক্ষণ বললাম যে হাইড্রোকর্টিসন সিক্রেশন হয়, ঠিক আছে? এই হাইড্রোকর্টিসনের আরেকটা নাম হচ্ছে কর্টিসল। হাইড্রোকর্টিসন অথবা কর্টিসল, এগুলা কি? এটা হচ্ছে ন্যাচারাল একটা গ্লুকোকর্টিকয়েড। এই হাইড্রোকর্টিসনের একটা প্রপার্টি হচ্ছে এটা গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি, দুইটা অ্যাক্টিভিটি আছে। গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি দুইটাই আছে। এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস, গতবার তোমাদের মানে ডেন্টালের প্রফে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে ক্লাসিফাই অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বলতে গিয়ে ওরা সবাই একটু কনফিউজড হয়ে গেছিল। স্টেরয়েড হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, আর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এটাও হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি ইফেক্ট আছে। তাহলে অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস কে ক্লাসিফাই করতে বললে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রথমে লিখতে হবে অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। এটাকে দুই ভাগে ভাগ করতে হবে, স্টেরয়েড আর এটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। স্টেরয়েডের মধ্যে এটা হাই পটেন্সি, মিডিয়াম পটেন্সি, লো পটেন্সি করে ক্লাসিফাই করতে হবে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ এটা এনএসআইডি যে ক্লাসিফিকেশন, সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, আবার হচ্ছে নন সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, ওই ক্লাসিফিকেশন করে আলাদা করে সবগুলো ড্রাগের নাম লিখতে হবে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আসে। নন স্টেরয়েডের মধ্যে কি লিখতে হবে বলছেন? এনএসআইডি যে ক্লাসিফিকেশন, এনএসআইডি যে ক্লাসিফিকেশন, সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, নন সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর। নন সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর মধ্যে আছে ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, ইন্ডোমিথাসন, হ্যাঁ, তারপর এসিক্লোফেনাক। আর সিলেক্টিভ এর মধ্যে আছে হচ্ছে কি বলে, এটার নাম মতো ভুলে গেলাম। সিলেক্টিভ হচ্ছে মনে পড়ছে আমার, ইটোরিকক্সিব, রেবিকক্সিব, এগুলো হচ্ছে সিলেক্টিভ। হ্যাঁ, বর্তমানে ইটোরিকক্সিবটাই বাজারে পাওয়া যায়, বা এটা বাকিগুলা ব্যান্ড করে দেওয়া হয়েছে এগুলার সাইড এফেক্ট বেশি থাকার কারণে। ঠিক আছে, এরপর হচ্ছে যে এই গ্লুকোকর্টিকয়েডস এর বডিতে কি ইফেক্ট আছে। মানে আমি যদি একটা পেশেন্টকে গ্লুকোকর্টিকয়েডস দেই তাহলে তার বডি স্টেজ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, ইম্পর্টেন্ট মজার বিষয়। বর্তমানে বর্তমানে না, এটা সবসময় ছিল যে কিছু ডাক্তার আছে, কথিত ডাক্তার আর কি, আমরা যাদেরকে কোয়াক বলি, হোমিওপ্যাথিক ডাক্তার বলো, তারপর হচ্ছে কি বলে, রাস্তায় যে বিভিন্ন রকমের হার্বাল ওষুধের নামে গাছপালা, কবিরাজ বলে আর কি, যেটা গাছপালা দিয়ে তৈরি করা ট্যাবলেট বলো, কিংবা ফার্মেসিওয়ালা বলো, হ্যাঁ, যারা ডাক্তার না আর কি, সোজা কথা, কিন্তু ডাক্তারি করে, এরা যে নামে বলো, কবিরাজ বলো, হোমিওপ্যাথিক বলো, হার্বাল বলো, হোয়াট এভার ইট ইজ, ওদের ড্রাগ, ওরা যখন মানুষকে ট্রিটমেন্ট করতে যায়, ওদের ড্রাগ, ওরা যে ওষুধগুলা দেয়, এগুলা কোনো মানে
নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই। হোমিওপ্যাথিকের মধ্যে ওদের ড্রাগ গুলা কি, কোন ড্রাগের নাম কি, কোনটা কিভাবে কাজ করে ওরা নিজেরাও জানে না। হার্বালের ক্ষেত্রে সেম। তারপর হচ্ছে যারা কোয়াক আছে তারা তো অবশ্যই একই রকম। এখন ওরা যে জিনিসটা করে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ওরা যাই দেখ না কেন ওটার মধ্যে স্টেরয়েড মিক্সড করে দেয়। স্টেরয়েডের দাম খুবই কম, যে কোনো ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। একসাথে অনেকগুলো স্টেরয়েড কিনে নিয়ে এসে ও যেটাই বানাক না কেন ওটার সাথে একটু করে স্টেরয়েড মিক্সড করে দেয়। তো স্টেরয়েডের ইফেক্টটা এরকম যে এটার বডি সিস্টেমের প্রত্যেকটা সিস্টেমের উপর ইফেক্ট আছে। তো এমন কোনো রোগ নাই যে স্টেরয়েড দিলে এটার উপর কোনো না কোনো কম বেশি পজিটিভ ইফেক্ট পাওয়া যাবে না, এমন কোনো রোগ নাই। তো দেখা যাচ্ছে যে সে একটা কবিরাজের কাছে কিনতেছে, সে খুব জোরে সোরে প্রচারণা চালাচ্ছে, গাছপালা থেকে তৈরিকৃত ওষুধ, এতে কোনো সাইড এফেক্ট নাই। এবং একজন বয়স্ক মানুষ তার শরীরে প্রচন্ড ব্যথা, হ্যাঁ অনেক এনএসআইডি খাচ্ছে, ব্যথার ওষুধ খাচ্ছে, কমতেছে না, সে স্টেরয়েডের এই ওষুধটা খেলো এবং তার ব্যথা কমে গেছে। স্টেরয়েড কিন্তু খুব র্যাপিডলি কাজ করে, খাওয়ার সাথে সাথে যদি হাইলি পটেন্ট স্টেরয়েড দেয় খাবার আধা ঘন্টার মধ্যে কমে যাবে। তারপর হচ্ছে কাশি আসতে অনেক কমে যাবে। যে কোনো আহ কি বলবো ডিজিজের কথা বলো, কোনো না কোনো কম বেশি ইফেক্ট অবশ্যই আছে। তো এই কারণে তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা হোমিওপ্যাথিক কিংবা কবিরাজ কিংবা হার্বাল ওষুধ খেতে চায় বা খেতে যায়, তাদেরকে সাবধান করে দিবা এবং তাদের মধ্যে বলে দিবা যে এই ওষুধগুলোর মধ্যে স্টেরয়েড থাকে এবং এটা দিয়ে ওরা ওদের কারসাজি চালায়। এটা হচ্ছে মেইন মানে ওদের ওষুধ আর কি। তো স্টেরয়েডটা অনেক বেশি ইউজ হতো আগে, এখনো ইউজ হয়, মানে ইউজ বলতে খারাপ ওয়েতে ইউজ হয় আর কি। তো যেটা বলছিলাম যে এটার অনেক পুরা বডি সিস্টেমের প্রত্যেকটার মধ্যে ওটার কি আছে, কোনো না কোনো ইফেক্ট আছে। তো আমরা সেই ইফেক্ট গুলো নিয়ে আলোচনা করি যে কোন কোন ইফেক্ট আছে। মেটাবলিক ইফেক্ট খুব ইম্পর্টেন্ট, যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, কোনটাতে কি আছে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি করে, ওরা গ্লুকোনিওজেনেসিস করে, গ্লাইকোজেন ডিপোজিশন, লিভারে গ্লাইকোজেন ডিপোজিশনটা বাড়ায়, পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজটাকে ইনহিবিট করে। রেজাল্ট কি, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীদেরকে স্টেরয়েড দেওয়ার সময় ডায়াবেটিস কন্ট্রোল করে অথবা ডায়াবেটিসের ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে তারপর স্টেরয়েড ট্রিটমেন্ট দিতে হয়। এটা কি করে, গ্লুকোনিওজেনেসিসটা বাড়ায়। তো গ্লুকোনিওজেনেসিস হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করে, বেশি ব্লাড গ্লুকোজ তৈরি করে, নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট তৈরি করে। গ্লাইকোজেন ডিপোজিশন, লিভারে গ্লাইকোজেন ডিপোজিশন হয়, এটাও কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়ায়, ব্লাড গ্লুকোজটা বাড়ায়। তারপর হচ্ছে গ্লুকোজ যে বডিতে পেরিফেরালি ইউটিলাইজ হয় বিভিন্ন ভাবে, সেই ইউটিলাইজটাকে ইনহিবিট করে দেয়, তাহলেও কি হবে, ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। তারপর হচ্ছে প্রোটিনের উপর যেটা ইফেক্ট, সেটা হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করে, প্রোটিন ব্রেকডাউন বাড়া দেয়, মানে প্রোটিন গুলো ব্রেক হয়ে প্রথমে অ্যামিনো অ্যাসিড হয়, পরে আস্তে আস্তে নাইট্রোজেন লাইক প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়, নাইট্রোজেনাস সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায়। তো গ্লুকোকর্টিকয়েডস কে কারণে বলা হয় যে ক্যাটাবলিক হরমোন, মানে সে কি করে ফেলে, ব্রেক ডাউন করে, হ্যাঁ জিনিসপত্র যা থাকে সে ভাঙে। তো যার কারণে কি হয়, প্রোটিন যেহেতু ভেঙে যাচ্ছে তাহলে বডি মাসটা কমে যাবে, মানে কি যে পেশেন্ট খাবে সে চিকন হয়ে যায় যদি লং টার্ম ইউজ হয়। তোমরা ভিডিওটা অন করো তো দয়া করে, তোমরা আসলে কি লাইনে থাকো নাকি থাকো না আমি কিছু বুঝি না। আচ্ছা স্যার। তোমাদের প্রসঙ্গক্রমে একটু কথাবার্তা বলি, সবসময় তো পড়াশোনা করা হইতো না। সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট এবার খুব খারাপ হয়েছে, অলমোস্ট আমার এখন তো এই মুহূর্তে সামনে রেজাল্টটা নাই, এক্সাম সেলে দিয়ে দিছি, তবে যতটুকু মনে পড়ে হয়তো বা 12 জনের মতো ফেল করছে আমার ধারণা, যদি মানে আমার মেমোরিতে যদি ভুল না থাকে
আমি যদি ঠিক বলে থাকি যে অলমোস্ট 12 জন ফেল করছে, এটা খুবই খারাপ একটা বিষয়। আর একটা কথা বলছিলাম কিনা আমার খেয়াল নাই, কিন্তু এখন বলি, সেটা হচ্ছে তোমাদের যে বর্তমানে দেশের যে অবস্থা, করোনা মৃত্যুর হার এত বেশি, সামনে কলেজ খুলে দিবে, ইভেন আফটার ভ্যাকসিনেশন কলেজ খুলে দিবে কিনা, কিংবা তোমরা আদৌ ক্যাম্পাসে সরাসরি এসে ক্লাস করতে পারবা কিনা এই বছর, এটা এখনো অনেক সন্দেহের ব্যাপার। মানে এখন আমার আশঙ্কা হচ্ছে, শুধু আমার না, আমাদের আশঙ্কা হচ্ছে এমনও হতে পারে তোমরা হয়তো এই অনলাইন লার্নিং যেটা বলে বা ডিস্টেন্স লার্নিং যেটা বলে, এই ডিস্টেন্স লার্নিং থেকে বের হয়ে মানে প্রফের আগে বের হয়ে আসতে পারবা না। একেবারে অনলাইনে পড়াশোনা করেই ডাইরেক্ট প্রফে বসতে হইতে পারে, এমনও হতে পারে, যেহেতু তোমাদের এই ফেজে ক্লিনিক্যাল ক্লাস গুলা নাই, মেডিসিন সার্জারি গাইনি গুলাতে মানে সরাসরি ফাইনাল প্রফ যেহেতু তোমরা দিচ্ছ না ওরকম কিছু, তাহলে তোমাদের অনলাইন ক্লাস নিয়ে এখান থেকে পড়াশোনা করেই সরাসরি প্রফে বসতে হইতে পারে। তোমরা হয়তো আমাদের ক্যাম্পাসে আসার সুযোগ নাও হইতে পারে। তো সেক্ষেত্রে যদি এই প্রিপারেশন হয় তোমাদের অবস্থা, তাহলে এভাবে পরীক্ষা দিলে তো পরীক্ষা রেজাল্ট খুব খারাপ হবে প্রফ। হ্যাঁ প্রফ, কারণ তোমার প্রিপারেশন কেমন হোক সেটা বিষয় না, প্রফ তো প্রফের মতোই হবে, তাই না? পরীক্ষা হলে তোমাকে একেবারে নকল করতে দিয়ে দিবে, খোলা বই নিয়ে পড়তে পরীক্ষা দিতে দিবে। হ্যাঁ তোমরা যেমন এখন পরীক্ষার মধ্যে যেটা করো, কি দেখে দেখে ভাইভাতে আনসার দাও, আইটেম দাও, বই দেখে দেখে, পরীক্ষা হলে তো আর এভাবে দিতে পারবা না, ডিসকাস করে করে দিতে পারবা না, তখন তো রেজাল্ট ঠিকই খারাপ হবে। এই জন্য তোমাদের উচিত আমার মনে হয় একটু সিরিয়াস হওয়া, পড়াশোনাটা ঠিক মতো করা। তোমাদের একটা বিরক্তিকর ভাব চলে আসছে, এটা আমি বুঝতে পারি, কিন্তু এটা আমাদের করার কিছু নাই। আমরাও অনলাইনে ক্লাস নিয়ে যে খুব এনজয় করি, ইন্টারেস্ট পাই সেটাও না। তোমাদের বিরক্তিবোধ আসছে বা এক ধরনের কি বলবো, বোরনেস কাজ করে, এটা বুঝতে পারতেছি, কিন্তু এরপরেও তোমাদের পড়াশোনা করতে হবে, যেহেতু দেশের অবস্থা খারাপ, সারা ওয়ার্ল্ড ওয়াইডই একই অবস্থা। তো এটা করার কিছু নাই। আরেকটা হচ্ছে তোমরা ক্লাসের মধ্যে রেসপন্স খুব করো, তোমরা খুব কম করো, তোমরা আসলে কি শুনতেছো কিনা মানে আমার নিজেরও সন্দেহ আছে। আর এবারে রেজাল্টে যা দেখলাম, তোমরা যারা ফেল করছে ওরা এমসিকিউ তো অনেক মার্কস পাইছে, কিন্তু ভাইভাতে ফেল করছে। এবং আমি তো এমসিকিউ কোশ্চেন করছি, আমি জানি এই কোশ্চেন তো মানে ভালো করে পড়াশোনা না করলে এত মার্কস পাওয়ার কথা না। খুব ইজি কোশ্চেন করছে এমনও না, আবার খুব কঠিন হয়েছে এমনও না। তো এমসিকিউ তো অনেক মার্কস পাইছে, ভাইভাতে একেবারে কি 25-এর মধ্যে 8 পায়, 10 পায়, 11 পায়। তো এগুলা তো আসলে মনে হচ্ছে যে এমসিকিউ গুলা তোমরা কারো থেকে দেখে দেখে বা আলোচনা করে লিখছো। আমার একটা ধারণা হয়, জানি না এরকম আছে কিনা, তোমাদের হয়তো অল্টারনেট কোনো গ্রুপস আছে, কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, মেসেঞ্জার হোক কিংবা হোয়াটসঅ্যাপ হোক বা অন্য কোথাও, যেখানে তোমরা কোশ্চেন আনসার গুলো বলে দিয়ে সবাই আনসার করো, এরকম করো কিনা জানি না। তো এইভাবে যদি পড়াশোনা করো, এটা আসলে মানে নিজেদের যে কি ক্ষতি করতেছো এটা তোমরা নিজেরাও বুঝতেছো না। যখন পরীক্ষা চলে আসবে তখন কিছু করার থাকবে না, রেজাল্ট খারাপ হবে, আমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আমাদের কোনো সমস্যা নাই। এখন আমি কি তোমাদেরকে পড়াবো নাকি তোমাদের পাহারা দেবো, এটা কি আমার কাজ? এই রোল 18, 14, রোল 26, 27 এরা ভিডিও অফ করে রাখছে, বলছে যে ভিডিও অন করতে। হ্যাঁ কথা বললে কথা শুনো তোমরা। রোল 25, রোল 16, রোল 16 তো ভালো স্টুডেন্ট বলে জানতাম। পড়াশোনা করে মনে হয়েছিল ফাতেমা বিনতে জাফর। রোল 20, রোল 5, আব্দুল আল সাইম, তো তোমাকে নিয়ে তো কথাবার্তা বলতেছিলাম, সব ডিপার্টমেন্টে একই অবস্থা তোমার। আব্দুল আল সাইম, হ্যাঁ তোমার অবস্থা তো ভালো না খুব একটা। প্রোফাইল পিকচার একটা দিয়ে সুন্দর করে বসে আছো, ভিডিও অন করা না বন্ধ করা বোঝা যায় না। ভিডিও অন করাটা ইম্পর্টেন্ট না আমার কাছে, তোমরা শুনতেছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি কি পাহারা দিয়ে কোনো লাভ আছে আমার? পাহারা দিলাম, তোমরা পার্সেন্টেজ পাইলা, কি হইলো যদি মনোযোগ দিয়ে না আসো?
রোল 3 অফ, এতক্ষণ মনে কিছু শুনিও নাই। রোল 3 শুনে নাই এখনো কিছু। আচ্ছা যাই হোক, আমাদের পার্সেন্টেজ নিয়ে কিছু ঝামেলা করে লাভ নাই। অনেক মাইক্রোবায়োলজিতে হয়তো অনেকগুলো নিয়ে কড়াকড়ি অনেক কিছু করছে, অনেকগুলো নিয়ে কিছু করার ইচ্ছা নাই। যাই হোক, আমরা আমাদের পড়ার মধ্যে ফেরত আসি। স্টেরয়েডের মেইন কাজ হচ্ছে যে সে কার্বোহাইড্রেট প্রোটিন মেটাবলিজম নিয়ে কথা বলছিলাম। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট এটা ক্যাটাবলিক মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলে। তো সে কার্বোহাইড্রেটকে ভেঙে ব্লাড গ্লুকোজ বাড়ায় দিবে। প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনও ভাঙবে, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিড করে, অ্যামিনো অ্যাসিড ভেঙে নাইট্রোজেন নাইট্রোজেনাস প্রোডাক্টটা বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে যেটা হবে, পেশেন্ট শুকায় যাবে, চিকন হয়ে যায়, ওয়েট কমে যায়, যেহেতু মাসল মাসটা কমে যাচ্ছে। গ্লুকোকর্টিকয়েড লিপিডের উপর কি করে সেটাও একই রকম, আবার কি করে লিপিড ভাঙে, লাইপোলাইসিস করে। লাইপোলাইসিস হলে কি হবে, ফ্যাট গুলো বিভিন্ন জায়গায় মোবিলাইজড হয়ে যায়, রিডিস্ট্রিবিউশন হয়। হ্যাঁ, এক্সট্রিমিটিস থেকে সারা শরীরের বিভিন্ন জায়গায় থেকে ফ্যাট গুলা ভেঙে গিয়ে ফেস, হ্যাঁ মুখে, ফেস, নেক, শোল্ডার এগুলাতে গিয়ে কি হয়, জমা হয়। তখন ওই আমরা বলি না যে গ্লুকোকর্টিকয়েডস বা স্টেরয়েড অনেকদিন খেলে কুশিং সিনড্রোম হয়, মুন ফেস হয়, তারপর কি হয় কি বলে বাফেলো হাম্প। হ্যাঁ, বাফেলো মহিষের মতো হয়ে যায়, বাফেলো হাম্প হয়। হ্যাঁ, ফিশ মাউথ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে এই ফ্যাট গুলো সারা শরীরের যত জায়গায়, বিভিন্ন এক্সট্রিমিতে, যত পেরিফেরিতে ফ্যাট গুলো জমা থাকে। হ্যাঁ, যেমন ফেস, নেক, শোল্ডার এগুলা কিন্তু ফ্যাট ডিপোজিশনের নর্মাল সাইট না। ফ্যাট জমা হওয়ার কিন্তু নর্মাল অ্যানাটমিক্যাল কিছু সাইট আছে, এগুলা কিন্তু নর্মাল অ্যানাটমিক্যাল সাইট না। কিন্তু যখন ফ্যাট তখন এই ফ্যাট মানে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এই ফেসে জমা হবে, নেকে জমা হবে, শোল্ডার জমা হবে। তো যার কারণে ফেসে জমার কারণে মুন ফেস, ফিশ মাউথ এরকম হবে। নেকে জমা হওয়ার কারণে বাফলো হাম্প হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেটাবলিক ইফেক্ট। এটা নিয়ে কোনো সমস্যা নাই তো? স্টেরয়েডের মধ্যে শুধু কোশ্চেন কি কি জিজ্ঞেস করবে আমি তোমাদেরকে বলে দেই। কোথা থেকে কি হরমোন বের হয়, কোন জোন, 3টা জোনের নাম, কোন জোন থেকে কি হরমোন বের হয়। তারপর হচ্ছে এই গ্লুকোকর্টিকয়েডস এর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পটেন্সি। তারপর হচ্ছে এই বিভিন্ন সিস্টেমের উপরে, আমরা তো মেটাবলিজম নিয়ে পড়তেছি, বিভিন্ন সিস্টেমের উপরে গ্লুকোকর্টিকয়েডের কি ইফেক্ট, পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস। এখানে যতগুলো কোশ্চেন বললাম প্রত্যেকটা প্রফে জিজ্ঞেস করছে। পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস গতবার এক্সটার্নাল যে আসছে উনি এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে। তারপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস এর মানে কোথায় কোথায় ইন্ডিকেশন। জেনেএমএম আসছে না? হ্যাঁ জোরে বলো। এবার স্যার এক্সটার্নাল জেনেএমএম আসছে না? না না না, জিনিয়া ম্যাডাম তো আসছিল তার আগের বারে, কথা বলতেছি। জিনিয়া ম্যাডাম তো এবারে এক্সটার্নাল হিসেবে আসছিল, সেটা আর কি। সামনে যে তোমাদের সময় জিনিয়া ম্যাডাম থাকবে সেটা তো নিশ্চয়তা নাই। যাই হোক, যে কর্টিকোস্টেরয়েডের ইন্ডিকেশনের মধ্যে আমরা তো দেখবা স্যাররা বা আমরা যারা কি বলবো ফিজিশিয়ান বা ডাক্তার আছে, স্টেরয়েডের অলওয়েজ নেগেটিভ গুলো নিয়ে কথা বলে, কিন্তু ইম্পর্টেন্ট ইউজ আছে যেগুলা লাইফ সেভিং ইউজ, যেটা ইউজ করলে মানুষের লাইফ সেভ হয়, এগুলার এরকম কিছু ইন্ডিকেশন নাম বলতে বলে। যেমন অ্যানাফাইলেকটিক শক, হ্যাঁ, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড গ্রুপ সেম হয় না, উল্টাপাল্টা ব্লাড দিয়ে দিছে, ব্লাড রিঅ্যাকশন হয়েছে, তখন স্টেরয়েড দিতে হয়। ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, তখন স্টেরয়েড দিতে হয়। সিওপিডির অ্যাকিউট এক্সাজারবেশন হয়েছে, তখন দিতে হয়। স্ট্রোক করছে, সেরেব্রাল ইডেমা হয়েছে, তখন দিতে হয়। হাইপোটেনশন, কোনো কারণে প্রেসার অনেক কমে গেছে, তখন দিতে হয়। তো এই জিনিসগুলো জিজ্ঞেস করে। গ্লুকোকর্টিকয়েডস এর সাইড এফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট এগুলোও জিজ্ঞেস করবে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে সেটা হচ্ছে কেউ যদি প্রলং, এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা যে কতবার জিজ্ঞেস করছে, প্রলং স্টেরয়েড থেরাপি, অনেকদিন ধরে কোন একটা পেশেন্টের স্টেরয়েড খাচ্ছে,
স্টেরয়েড খাওয়ার আরো একটা কারণ আছে, স্টেরয়েডের বললাম না একদম কম দাম, এবং হচ্ছে তোমার যে ডিজিজই হোক না কেন খাওয়ার পরে শরীর ভালো লাগে। তো যাদের আর্থিক সামর্থ্য নাই ঠিক মতো, বা আর্থিক সামর্থ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, ওরা করে কি স্টেরয়েডটা অনেক দিন ধরে খায়, ডাক্তার বলুক আর না বলুক, বা হয়তো একবার দিছিল, ওরা স্টেরয়েড না, কারো হয়তো এক্সারবেশন হয়েছিল অ্যাজমার, তাকে একবার স্টেরয়েড দিছিল, এরপর থেকে সে সব ওষুধ বাদ দিয়ে খালি স্টেরয়েডটা খাবে, যখনই তার কাশি বাড়ে স্টেরয়েড খায়, কিংবা অন্য কোনো কারণে হয়তো স্টেরয়েড দিছিল, সে ওটা কন্টিনিউ করতে থাকে। এই লং টার্ম স্টেরয়েড ইউজ করলে কি কি প্রবলেম হতে পারে, কিভাবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো জিজ্ঞাসা করে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনও আসে ভাইভাতেও আসে। তো তোমাদের এই এন্ডোক্রাইনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এটা টপ টু বটম সব করতে হবে। আরেকটা হচ্ছে ফিজিওলজি, গ্লুকোকর্টিকয়েড হরমোনের ফিজিওলজি কিছু বিষয় আছে যেগুলো আমি এখনো যেগুলো নিয়ে আলোচনা করি নাই, হয়তো ডিটেলস আলোচনা করব না, তোমাদের এটা নিজ দায়িত্বে করে নিতে হবে। হ্যাঁ, আর ইনসানের তো একটা প্রবলেম হয়ে গেছে, স্যার এটা পড়ানো হয় না, ওইটা পড়ানো হয় না, স্যার এই পৃষ্ঠা পড়ানো হয় না, ওই পৃষ্ঠা পড়ানো হয় না, এভাবে তো আসলে আমরা কিছু করতে পারবো না। তোমাদের নিজেদের দায়িত্ব আছে। আন্ডার গ্রাজুয়েট লেভেল হচ্ছে সেলফ লার্নিং স্টাডিজ, এখানে তোমাকে কেউ ধরে ধরে পড়াই দিবে না প্রত্যেকটা টপিক, কিছু জিনিস আছে নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। হ্যাঁ, করোনা থাকলেও কি না থাকলেও কি সব জায়গায় আমাদের সারা ওয়ার্ল্ডেই সব জায়গায় একই রকম, যে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাকে পড়াই দিবে না কেউ। ঠিক আছে, তোমাকে নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। কিছু আনঅফিসিয়াল কথাবার্তা বলি, এন্ডেভার আছে তোমাদের কাছে, এন্ডেভারটা লিস্ট ফার্স্ট টু লাস্ট একেবারে টপ টু বটম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড একবার হলেও রিডিং করতে হবে তোমার। তোমরা অন্য কোনো টেক্সট বই পড়ো না পড়ো, এটা হচ্ছে আনঅফিসিয়াল, আমি একটা কথা বললাম আর কি। এন্ডেভারে প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা পেজ তোমার একবার হলেও পড়তে হবে। পরে পরীক্ষার প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়বা, যে কোশ্চেন গুলো বোর্ডে অনেকবার আসছে সেগুলো পড়বা। তোমাদের কোশ্চেন ব্যাংক এলজিনেট আছে, ওখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে পড়বা, সেটা ঠিক আছে, বাট সব কোশ্চেন পড়তে হবে। পরীক্ষার জন্য কিভাবে পড়বা এটা আমি পরে বলবো ইনশাল্লাহ। মেটাবলিজমের উপর ইফেক্টটা বললাম, এবার আসো ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট, যেটা স্যারদের প্রিয় কোশ্চেন এবং যেটা স্টেরয়েডের মূল ব্যবহারের মধ্যে একটা, যে কি কি অ্যান্টি ইনফ্লেমেটরি ইফেক্ট আছে। এক নাম্বার হচ্ছে যে আমাদের যে ইমিউন সিস্টেমের যে রেসপন্স, কোন একটা ইনফেকশন হোক, ফরেন স্টিমুলাই, ফরেন বডিতে যখন ঢুকে তখন একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন হয়, মেকানিক্যাল রেসপন্স হয়। হ্যাঁ, মানে হচ্ছে যে কোনো রকমের ইয়াতে ইমিউন রেসপন্সে একটা ইফেক্ট আমাদের বডির মধ্যে আসে। কি কি ইফেক্ট আসে এগুলো তোমরা অলরেডি মাইক্রোবায়োলজিতে পড়ছো। গ্লুকোকর্টিকয়েডস এগুলোকে কি করে, সাপ্রেস করে। কিরকম, কিভাবে সাপ্রেস করে, যেমন ধরো মাইগ্রেশন অফ লিউকোসাইট, আমরা জানি কি এটাকে কি বলে, কেমোটেক্সিস বলে, যে যখন ইনফ্লেমেটরি ইফেক্টে আসে বা কোনো ফরেন বডি আসে, কেমোটেক্সিস হয়, লিউকোসাইট মাইগ্রেশন হয়। এই গ্লুকোকর্টিকয়েডস কি করে, মাইগ্রেশন লিউকোসাইট মাইগ্রেশনটাকে ইনহিবিট করে এবং লিউকোসাইটের যে ফাংশন গুলো থাকে সেগুলোকে ইনহিবিট করে। তারপরে ইনহিবিট দ্য ফাংশন অফ ম্যাক্রোফেজ। এছাড়া আরো কিছু কাজ আছে, যেমন কেমিক্যাল অনেক মিডিয়েটরস আছে যেগুলো কি করে ইনফ্লামেশনের সময় বিভিন্ন কেমিক্যাল রিলিজ করে, সেই কেমিক্যাল মিডিয়েটরস এর রিলিজটাকে ইনহিবিট করে, যার কারণে যে ইমিউন রেসপন্সটা পাওয়া যায় সেই ইমিউন রেসপন্স গুলা টোটালি সাপ্রেস হয়। শুধুমাত্র গ্লুকোকর্টিকয়েডের যদি একটা সিঙ্গেল ডোজ দেওয়া হয়, মানে এক পালা খাইছে সিঙ্গেল ডোজ, সেটা এনাফ যে সে লিম্ফোসাইট, মনোসাইট, ইসিনোফিল, বেসোফিল এগুলার কাউন্ট গুলা কমায় দেওয়ার জন্য একটা সিঙ্গেল ডোজ খাইলে এইসব কাউন্ট গুলা কমে যায় আর কি। তারপর হচ্ছে ফসফোলাইপেজ এ এনজাইম আছে, এই ফসফোলাইপেজ এ এনজাইম হচ্ছে ইনফ্লেমেটরি মিডিয়েটর সিনথেসিসের জন্য একটা ইম্পর্টেন্ট।
ফ্যাক্টরস। তো এই ফসফোলাইপেজ এনজাইমটাকে ইনহিবিট করে ইনফ্লেমেটরি মিডিয়েটরস গুলোকে সিনথেসিসটা ইনহিবিট করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, এগুলো হচ্ছে ইনফ্লেমেটরি মিডিয়েটরস, এগুলোর সিক্রেশনটাকে ইনহিবিট করে। আচ্ছা, তো মোটামুটি এটাই হচ্ছে মেইন। যদি জিজ্ঞাসা করে তিনটা কথা তোমরা বলবা, একটা হচ্ছে লিউকোসাইট মাইগ্রেশন করে ব্লাড বোন মেরো থেকে লিউকোসাইট। লিউকোসাইট বললে স্পেসিফিক ভাবে যদি বলো নিউট্রোফিল কি হয়, ব্লাড বোন মেরো থেকে ব্লাডে আসে এবং সেটা ব্লাড ভেসেলে মার্জিনেশন হয়, তারপর আস্তে আস্তে এটা কনসেন্ট্রেশন বাড়ে। তো এই জিনিসটাকে ইনহিবিট করে আর কি। ঠিক আছে, মানে হচ্ছে মাইগ্রেশনটাকে ইনহিবিট করে এবং লিউকোসাইটের ফাংশনটা কমায় দেয়। সেকেন্ড হচ্ছে কি, বিভিন্ন রকমের যে মিডিয়েটরস আছে, যেমন ফসফোলিপিড এনজাইমটাকে ইনহিবিট করে ইনফ্লেমেটরি মিডিয়েটর সিনথেসিসটাকে ইনহিবিট করে। থার্ড হচ্ছে কি, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, এগুলার ব্লাড সার্কুলেশনে এগুলা কাউন্ট কমায় দেয়। তারপর হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি করে, অ্যান্টিজেন প্রেজেন্টেশন সেল হচ্ছে একটা কি ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজ এবং অন্যান্য যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন সেল আছে সেগুলোকে ইনহিবিট করে। এগুলো হচ্ছে মেইন কাজ, ঠিক আছে। তো রেজাল্ট কি, ইমিউনিটি সাপ্রেশন এবং হচ্ছে রিডিউস ইনফ্লেমেটরি রেসপন্স। ইলেকট্রোলাইটস এবং ওয়াটার ব্যালেন্সের মধ্যে কি ইফেক্ট, আমরা জানি যে গ্লুকোকর্টিকয়েডের কিছু সব গ্লুকোকর্টিকয়েড না, যেমন হাইড্রোকর্টিসন কিছু কি থাকে মিনারেল কর্টিকয়েডের উপর ইফেক্ট থাকে। তো ওরা কি করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়, আর উল্টা কাজ করে ক্যালসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশনটা বাড়ায় এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন জিআইটি থেকে কমায়। সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াবে, তাহলে বডিতে সোডিয়াম বেড়ে যাবে, ক্যালসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন বাড়ায় দিবে, আর জিআইটি থেকে ক্যালসিয়াম মানে অ্যাবজর্পশনটা কমায় দিবে। তো রেজাল্ট কি, ক্যালসিয়ামের ক্ষেত্রে মানে প্রথম যেটা হচ্ছে রেজাল্ট, সোডিয়াম বেড়ে যাবে, এটাকে বলে হাইপারনেট্রিমিয়া। সোডিয়াম বেড়ে যাওয়ার কারণে কি হয়, সোডিয়াম বেড়ে গেলে কি হয়, হাইপারনেট্রিমিয়া। আরে হাইপারনেট্রিমিয়া তো বলছি, কিন্তু বডিতে কি ইফেক্ট হয়, পেশেন্ট এসে বলবে না যে স্যার আমার হাইপারনেট্রিমিয়া হয়েছে। ইডিমা হবে। ইডিমা স্যার। হ্যাঁ, ইডিমা হবে। এডিমা হবে, বডি সোয়ারিং হবে, বাম পেশেন্ট বলবে যে আমার শরীরে পানি চলে আসছে। এটা অহরহ দেখছি, আমি অনেক পেশেন্ট দেখছি বলবে যে আমার শরীরে পানি চলে আসছে। তারপর হচ্ছে হাইপোক্যালসিমিয়া হয়। তা হাইপোক্যালসিমিয়া হলে কি হবে, ক্যালসিয়াম কমে গেলে, যখন ক্যালসিয়াম কমে যাবে ব্লাডে, তখন বোনস গুলা রিজর্পশন হয়, বোনস গুলা ভেঙে গিয়ে ওখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে, তাহলে বোনস উইক হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই অস্টিওপোরোসিস হবে, অস্টিওপোরোসিস হয়, ফ্র্যাকচার হইতে পারে। এরপর হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে, পটাশিয়াম কমে যায়, মেটাবলিক অ্যালকালোসিস হয়। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কি ইফেক্ট, আমরা তো বলছি অলরেডি যে ফ্লুইড বেড়ে যায়, তাহলে ফ্লুইড বেড়ে গেলে কি হবে, বডিতে হাইপারটেনশন হবে। ঠিক আছে, হাইপারটেনশন হবে। এটা আর আরেকটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কাজটা করে সেটা হচ্ছে যে এক্সাইটমেন্ট করে আর কি, মানে হচ্ছে রেস্টলেসনেস হয়ে যায়, পেশেন্ট অস্থির হয়ে যায়, রেস্টলেসনেস হয়ে যায়, তারপর হচ্ছে অ্যাংজাইটি বাড়ে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সাইকোসিস হতে পারে, যেসব পেশেন্ট মানে অলরেডি হয়তো সাইকোসিসের টেন্ডেন্সি আছে কিন্তু হয় নাই, তখন ওদের সাইকোসিস হয়ে যায়। আর হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যেতে পারে। জিআইটি তে যেটা করে এটা ইম্পর্টেন্ট, এটা আমরা দেই এই কারণে, যে কোনো স্টেরয়েড দিলে সাথে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দেই, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায় দেয়, পেপসিন সিক্রেশন বাড়ায় দেয়, যার কারণে কি হয়, অ্যাসিড পেপটিক ডিজিজ বা পেপটিক আলসার ডিজিজ হতে পারে লং টার্ম ইউজ করলে, এজন্য সাথে প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লাডের ক্ষেত্রে তো বললাম,
ব্লাডের ক্ষেত্রে আমরা অনেকগুলো পয়েন্ট অলরেডি বলা হয়ে গেছে। যেমন গ্লুকোকর্টিকয়েডস এর একটা ইফেক্ট হচ্ছে সেই লিম্ফোলাইটিক ইফেক্ট আছে আর কি, হ্যাঁ। এটার কারণে লিম্ফোমা হতে পারে, প্লাটিলেটের নাম্বার বেড়ে যায়, আরবিসি নাম্বার বেড়ে যায়। লিম্ফোসাইট কমায় দেয় কিন্তু প্লাটিলেটের সংখ্যা বাড়ায় দেয়, আরবিসি সংখ্যা বাড়ায় দেয়। তো আরবিসি সংখ্যা বাড়ায় দিলে পলিসাইথেমিয়া হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে সার্কুলেটরি লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল এগুলো কমায় দেয়। তাহলে কি হবে, বারবার ইনফেকশন হবে, রিকারেন্ট ইনফেকশন, বারবার ইনফেকশন হবে। এগুলো হচ্ছে মোটামুটি ইফেক্ট। আর হচ্ছে পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস, এটা কি জিনিস? মানে হচ্ছে কিছু অ্যাকশন আছে, কিছু হরমোনের অ্যাকশন আছে যেগুলো শুধুমাত্র গ্লুকোকর্টিকয়েডস এর প্রেজেন্সে হয়। পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস মানে হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের পারমিশনে যে অ্যাকশন গুলো হয়। পারমিসিভ অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েডস, the action of some hormones which are executed only in the presence of glucocorticoids. গ্লুকোকর্টিকয়েডস এর প্রেজেন্সে যে হরমোন গুলো কিছু কাজ করে। এক্সাম্পল কি? যেমন মনে করো ব্রঙ্কোডাইলেশন বাই ক্যাটেকোলামাইন, এটা একটা ইম্পর্টেন্ট, যে কারণে আমরা স্টেরয়েড দেই। যখন গ্লুকোকর্টিকয়েড দিবা সে কি করে, ক্যাটেকোলামাইন কে অ্যালাউ করে যে সে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের ডাইলেশন করবে। এটার আরেকটা ডেফিনিশন ছিল, সেটা হচ্ছে যে ওই একই কথা আছে, যাই হোক ওটা দরকার নেই। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে ক্যালোরিজেনিক ইফেক্টস অফ গ্লুকাগন। মানে হচ্ছে যখন গ্লুকাগন তো নরমালি এমনি কাজ করে, ব্লাড গ্লুকোজ বাড়ায়, গ্লুকোকর্টিকয়েডস এর প্রেজেন্সে আরো বেশি ব্লাড গ্লুকোজ বাড়ায় আর কি। এগুলো হচ্ছে দুইটা এক্সাম্পল। ইন্ডিকেশন কি আমরা কোথায় কোথায় দিই, আমি অলরেডি তোমাদেরকে বলছি। অ্যানাফাইল্যাকটিক শক, mismatched blood transfusion, severe acute bronchial asthma, COPD, cerebral edema, severe hypertension, এগুলো হচ্ছে মানে ইন্ডিকেশন। আরেকটা হচ্ছে যেগুলো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, মানে হচ্ছে অ্যাড্রেনাল হরমোন গুলা যদি কোনো কারণে কম থাকে তখন দেওয়া হয়। যেমন মনে করো এডিসন ডিজিজ, এডিসনিয়ান ক্রাইসিস, যেগুলাতে কি থাকে, কম থাকে, অ্যাড্রেনাল হরমোন গুলা কম থাকে, তখন আমরা সেখানে দিতে পারি। অ্যালডোস্টেরনিজম, কোনো কারণে অ্যালডোস্টেরন বেশি সিক্রেশন হচ্ছে, তো এই ইফেক্টটা কমানোর জন্য তখন আমরা এটা দেই। অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, প্রথম অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যদি কোনো কারণে বেশি দেওয়া হয়, অ্যাড্রেনাল সাপ্রেশন হয়ে যাবে। কর্টিকোস্টেরয়েড যদি বেশি দেওয়া হয়, পেশেন্টের ফ্লেয়ার আপ আন্ডারলাইং ডিজিজ। ফ্লেয়ার আপ মানে কি, যে ডিজিজটা ছিল সে ডিজিজটা আরো বেড়ে যাবে, ফ্লেয়ার আপ হয়ে যায়, ফ্লেয়ার আপ অফ আন্ডারলাইং ডিজিজ। অ্যাড্রেনাল সাপ্রেশন, যেহেতু তোমরা দেখবা যে গ্লুকোকর্টিকয়েডস দিলে কোনো পেশেন্টকে ওইটা ইয়া করতে হয়, কি বলে এটাকে, ট্যাপারিং করতে হয়। ট্যাপারিং মানে হচ্ছে গ্রাজুয়ালি ডোজটা কমাইতে হয়, হুট করে বন্ধ করে দেওয়া যায় না। হ্যাঁ, প্রথমে 3টা করে খাবে কয়েকদিন, তারপরে 2টা করে খাবে কয়েকদিন, এরপর 1টা করে খাবে, তারপরে বন্ধ করবা। তো এটা কেন করে? কারণ তুমি যদি হঠাৎ করে বন্ধ করে দাও, অ্যাড্রেনাল সাপ্রেশন হয়। কারণ হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তো এই গ্লুকোকর্টিকয়েডস গুলো সিক্রেশন হওয়ার কথা, বডি তার প্রয়োজন অনুযায়ী কম সিক্রেশন করবে বা বেশি সিক্রেশন করবে। কিন্তু যখন বাহির থেকে আমরা গ্লুকোকর্টিকয়েডস গুলো দেই ট্যাবলেট ফর্মে, তখন বডির অ্যাড্রেনাল সিস্টেমটা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সিক্রেশনটা কমে যায়, ঠিক আছে। কারণ সে দেখতেছে যে বডিতে অলরেডি রেগুলার বেসিসে গ্লুকোকর্টিকয়েডস ট্যাবলেট গুলো মাধ্যমে রেগুলার বেসিসে আসতেছে বডিতে। তো যখন হুট করে বন্ধ করে দিলে যে প্রবলেমটা হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এতদিন ঠিক মতো কাজ করে না, যেহেতু রেগুলার বাইরে থেকে আসতেছে সেই জন্য সে সিক্রেশন করে না। হঠাৎ করে বন্ধ করে দিলে তখন সে আর আগের মতো হুট করে প্রয়োজন হয়। কারণ যখন অ্যাড্রেনাল যেটা বলতেছিলাম, গ্লুকোকর্টিকয়েডস হঠাৎ করে বন্ধ করে দিবা,
বডিতে কিন্তু তখন ডিমান্ড অনুযায়ী কর্টিকয়েড স্টেরয়েড থাকবে না, তখন হুট করে তার জন্য অনেক বেশি পরিমাণ ডিমান্ড বেড়ে যাবে, অনেক বেশি সিক্রেশন করতে হবে, তখন গ্ল্যান্ড সেটা প্রোভাইড করতে পারবে না। এই জন্য গ্রাজুয়ালি করে কমাইতে হয়, যার কারণে যখন একটু একটু করে কমাবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড আস্তে আস্তে তৈরি করতে থাকবে, অল্প অল্প করে তৈরি করতে থাকবে। যত ডোজ কমাবা তখন সে তত বেশি বেশি তৈরি করবে, তখন বন্ধ করলে আর কোনো এই প্রবলেমটা হবে না। এটাকে বলে অ্যাকিউট অ্যাড্রেনাল সাপ্রেশন। জ্বর আসতে পারে, যেহেতু লিউকোসাইট কমতেছে, জ্বর আসতে পারে, বডিতে ব্যথা হয়, জয়েন্টে পেইন হয়, আর্থালজিয়া বা ম্যালাইস বলে এগুলো হয়। তারপর হচ্ছে হাইপারটেনশন হয়, ইডেমা হয়, হাইপোক্যালেমিক অ্যালকালোসিস হয়, যেগুলো অলরেডি আমরা বলছি। তারপর হচ্ছে কুশিং সিনড্রোম হয়, অস্টিওপোরোসিস হয়, পেপটিক আলসার ডিজিজ হয়। সিএনএস এর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওই যেগুলো রেস্টলেসনেস, ইনসমনিয়া, এগুলো। ক্যাটারাক্ট হইতে পারে, গ্রোথ রিটার্ডেশন হয় চিলড্রেনে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে এই জিনিসগুলো ওভারকাম করবো কিভাবে, যে অ্যাডভার্স ইফেক্ট গুলো বললাম এগুলো ওভারকাম করবো কিভাবে? প্রথম যেটা বলছি, গ্রাজুয়াল ট্যাপারিং বা গ্রাজুয়াল উইথড্রয়াল অফ কর্টিকোস্টেরয়েড। হুট করে কর্টিকোস্টেরয়েড বন্ধ না করে দিয়ে অল্প অল্প করে ডোজটা কমাইতে হবে, তারপর বন্ধ করতে হবে, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা অ্যাডজাস্ট করতে পারবে। মনিটরিং করতে হবে প্রোগ্রেস। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ডেভেলপিং প্রবলেম, সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেটা লিউকোসাইট কমে যাওয়ার কারণে যদি ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেহেতু পেপটিক আলসার ডিজিজ করবে তাহলে পিপিআই দিতে হবে, হাইপারটেনশন তৈরি করলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, কোনো কারণে যদি বডিতে ইডেমা হয়ে যায় বা ফ্লুইড জমে যায় তাহলে ডায়াবেটিক্স দিতে হবে যাতে ওটা কমে যায়। পেশেন্টকে ফলো আপ রাখতে হবে, মনিটর করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে লং অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড ইউজ না করে শর্ট অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড ইউজ করতে হবে। তারপর হচ্ছে হাই পটেন্ট ড্রাগ ইউজ না করে লো পটেন্সির স্টেরয়েড ইউজ করতে হবে, এগুলো, ঠিক আছে। ডায়াবেটিক পেশেন্টদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ইফেক্টের কারণে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বেড়ে যাবে, তাদের ডায়াবেটিস কন্ট্রোল ভালোভাবে করতে হবে। ডায়েট কন্ট্রোল, ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। আর প্রলং স্টেরয়েড দিলে কি প্রবলেম হবে? এক নাম্বার হবে যে পাফি ফেস, হ্যাঁ, সেন্ট্রাল অবেসিটি, তারপর হচ্ছে অস্টিওপোরোসিস কারণে পেইন হবে, লিউকোসাইট কমে যাওয়ার কারণে ফিভার এবং সোর থ্রোট হবে রিপিটেডলি। তারপর হচ্ছে খিদা বেড়ে যাবে, গুড অ্যাপেটাইট। এই কারণে অনেকে মোটা হওয়ার জন্য স্টেরয়েড খায়, ঠিক আছে। অনেকে মোটা হওয়ার জন্য স্টেরয়েড খায়, কারণ স্টেরয়েড খেলে ক্ষুধা বাড়ে, এটা একটা। আর হচ্ছে ফ্লুইড বেড়ে যাওয়ার কারণে শরীরটা ফুলে যায়, মনে হয় যে সে মোটা হয়ে গেছে। তারপর হচ্ছে গ্লুকোজ টলারেন্সটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হয়, কারণ এটা গ্লুকোজ মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম ইফেক্ট হচ্ছে যে সে গ্লুকোজ বাড়ায় দেয়, এর জন্য ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হতে পারে। ব্লাড প্রেশার বেড়ে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটসেট্রা, এগুলা। তো এই কারণে কিভাবে থেরাপিউটিক কিভাবে মানে কোন পেশেন্টকে দিবা সেটা একটু পড়বা। এনএসআইডির সাথে গ্লুকোকর্টিকয়েডে কি পার্থক্য এটা পড়তে হবে। আরেকটা কোশ্চেন, এটা খুব কম ইম্পর্টেন্ট, বেশি জিজ্ঞেস করে না, মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে অ্যাড্রেনাল হরমোন যে রিলিজ হয় সে অ্যাড্রেনাল হরমোন গুলোকে ইনহিবিট করতে পারে এমন কয়েকটা ড্রাগের নাম, হ্যাঁ। যেমন হচ্ছে কিটোকোনাজল, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিলে কিন্তু গ্লুকোকর্টিকয়েড কমে যায়, ঠিক আছে, কিটোকোনাজল। তারপর হচ্ছে মিফেপ্রিস্টোন, এটা হচ্ছে এগুলো হচ্ছে অ্যান্টাগনিস্ট, অ্যাডেনোকর্টিক্যাল অ্যান্টাগনিস্ট। স্পাইরোলেকটোন, অ্যাপ্লেরেনন, আমরা জানি এগুলো, আমরা অ্যান্টিহাইপারটেনসিভে আমরা পড়ছি যে এগুলো আমরা কি করি, অ্যান্টিহাইপারটেনসিভ বা ফ্লুইড ভলিউম কমানোর মাধ্যমে কাজ করা, অ্যান্টিহাইপারটেনসিভ অ্যাকশনের জন্য আমরা এটা ইউজ করি। এই স্পাইরোলেকটোন, অ্যাপ্লিরেনন এরা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট, এরা মিনারেলোকর্টিকয়েড হরমোনটাকে ইনহিবিট করে। ওয়ান অফ দ্য মেকানিজম হচ্ছে যে যে মিনারেলোকর্টিকয়েডকে অ্যান্টাগনাইজ করে অ্যালডোস্টেরনের ফাংশনটাকে কমায়। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। তো এই ছিল হচ্ছে তোমাদের গ্লুকোকর্টিকয়েডস এবং স্টেরয়েড নিয়ে আলোচনা। আমি একটা টপিক ইচ্ছা করে বলি নাই, সেটা হচ্ছে যে কর্টিসল বা হাইড্রোকর্টিসন বা গ্লুকোকর্টিকয়েডস এর মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে,
এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবা। তারপরে একটু করে বলে দেই কর্টিসলের কাজ কি। কর্টিসল হচ্ছে সাইটোপ্লাজমে প্রথমে ঢুকবে, সেল মেমব্রেন ক্রস করে সাইটোপ্লাজমে ঢুকবে। সাইটোপ্লাজমে ঢুকে ওখানে যে রিসেপ্টর আছে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স করে নিউক্লিয়াসের ভিতরে যাবে। আবার বলি, কর্টিসল সেল মেমব্রেন ক্রস করে ভিতরে যাবে, ভিতরে গিয়ে সাইটোপ্লাজমে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে বাইন্ড করবে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে, সেই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা নিউক্লিয়াসের ভিতরে যাবে। প্রথমে ছিল সাইটোপ্লাজমে, এরপর নিউক্লিয়াসে যাবে। নিউক্লিয়াসে গিয়ে যে ডিএনএ আছে সেই ডিএনএ তে সে যে জিনিসটা করবে, একটা জিনিস আছে সেটাকে বলে জিআরই বা গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্ট। সে জিআরই বা গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তারপর হচ্ছে এমআরএনএ সিনথেসিস কে অল্টার করবে, তারপর প্রোটিন সিনথেসিস করবে, এরপর রেসপন্স। তো এটা হচ্ছে সংক্ষেপে বলছি। ক্যাটজাং এরটা আর একটু লম্বা, একটু বড়, একটু ডিটেলস। এটা ছবি আছে, একটা খুব সুন্দর ছবি আছে, ক্যাটজাং এ আছে, এবং তোমরা ইন্টারনেটে ইউটিউবে অ্যানিমেটেড ভিডিও পাবা, এবং হচ্ছে সম্ভবত লিপিন কোটেও থাকতে পারে। এই ছবিগুলো দেখে মেকানিজমটা বলবো, অনেক সহজ মনে হবে। আচ্ছা, আরেকটা কথা, গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্ট বা জিআরএ এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ এর মধ্যে একটা স্পেসিফিক সাইটস অন ডিএনএ, যাতে করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা নিউক্লিয়াসের ডিএনএ এর মধ্যে একটা স্পেসিফিক সাইট আছে, সাইটের সাথে বাইন্ড হওয়ার জন্য একটা জায়গা, এটাকে বলে গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্ট। আচ্ছা, তো এতটুকুই এতক্ষণ যা স্যার বললাম। কোন স্যার কোশ্চেন যে থাকতে পারে? কোনো গ্লুকোকর্টিকয়েডের মেকানিজম অফ অ্যাকশন বললে কি এখন আপনি যেটা বলেছেন ওইটাই বলবো? হ্যাঁ হ্যাঁ, জেনারেলাইজড এটা। অ্যালডোস্টেরন কিন্তু আলাদা, ঠিক আছে? অ্যালডোস্টেরন কিন্তু মিনারেলোকর্টিকয়েডস, তো এটা খেয়াল রাখবা। গ্লুকোকর্টিকয়েডস এর অ্যাকশন বললে এটাই। গ্লুকোকর্টিকয়েডস না বলে গ্লুকোকর্টিকয়েডস এর ক্লাসিফিকেশনে যে ড্রাগগুলো আছে, যে কোনো ড্রাগের নাম উল্লেখ করে দিয়ে দিলে সেটা করতে হবে। একই মেকানিজম। স্টেরয়েড কিন্তু আরেকটা কাজে ইউজ হয়, যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে স্কিনে যে ইমিউনোলজিক্যাল যে ডিজিজ গুলো আছে স্কিনে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, হ্যাঁ, ইনফ্ল্যামেটরি ডার্মাটোসিস, স্টিভেন্স জনসন সিনড্রোম, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, এগুলা খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন, চামড়া টামড়া খুলে পড়ে যায়, এগুলাতে আমরা স্টেরয়েড গুলো ইউজ করি। অয়েন্টমেন্ট প্লাস ওরাল দুইটাই ইউজ করি। অনেক সময় ইনজেক্টেবল ইউজ করতে হয় সিভিয়ার কন্ডিশন হলে, যেমন স্টিভেন্স জনসন সিনড্রোমে তো সরাসরি ইনজেক্টেবল ইউজ করি। মাহমুদুল হাসান, তুমি পড়াশোনা ইনশাআল্লাহ একটু ভালো করো। তোমার পড়াশোনা আহ আমি আমার কাছে ভালো মনে হচ্ছে, বাট আর একটু ভালো করো। হ্যাঁ, জি স্যার। মাইশা ইবনাত, জি স্যার। স্যার তোমার কাছে আর একটু আশা করছিলাম, ভালো আর একটু ভালো পড়াশোনা করবা আশা করছি। মানে আপ টু দি মার্ক হয় না, হ্যাঁ, আরো বাড়াইতে হবে। ওকে স্যার। ফাতেমা বিনতে জাফর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার পড়াশোনা অনেক বাড়াইতে হবে, ঠিক আছে? জি স্যার। তোমার রিটেন পার্টে পড়াশোনা একটু বেশি করতে হবে। ভাইভাতে তো মোটামুটি পারছো, বাট রিটেনে একটু ভালো করতে হবে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এতক্ষণ মধ্যে যা বলছে এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার অ্যানাফাইলেকটিক শকে কি আমরা গ্লুকোকর্টিকয়েড গুলো ইউজ করি? হ্যাঁ হ্যাঁ, অ্যানাফাইলেকটিক শকে তো খুব বেশি ইউজ হয়। হাইড্রোকর্টিকয়েডস দেই, ইনজেক্টেবল হাইড্রোকর্টিকয়েডস দেই। সাবরিনা আলম, হ্যাঁ, তোমার পড়াশোনাও ভালো হচ্ছে, বা আরো ভালো করতে হবে। হ্যাঁ, তাশরিফ, তোমারও পড়াশোনা বাড়াইতে হবে। জি স্যার। ইনসান, তুমি
পড়াশোনা আরো বাড়াও। জি স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা ইনশাল্লাহ শেষ করি। হ্যাঁ স্যার। স্যার স্টেরয়েডে স্যার মিনিমাম কোর্স কতদিন থাকে ডিউরেশন? তুমি বলো। মিনিমাম ডিউরেশন কতদিনের হয় স্যার স্টেরয়েডে? এটা হচ্ছে ডিপেন্ড করে, বিভিন্ন রোগে বিভিন্ন দিন ব্যাপার, মানে নির্দিষ্ট সময় ইউজ করতে হয়। একটা এক্সাম্পল দেই, মনে করো, এটা তোমাদের অত বেশি জানার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য বললাম। মনে করো তুমি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, হ্যাঁ, হঠাৎ করে এক্সারবেশন হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, এটার জন্য 5 দিন 7 দিন ব্যবহার করলে না। আবার কিছু রোগের জন্য 1 মাস ইউজ করতে হইতে পারে। হ্যাঁ, তো এগুলো আসলে ডিজিজ অনুযায়ী ভেরি করে, পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, ঠিক আছে। তো এখানে একটা কথা বলা হয় বইপত্রে, সেটা হচ্ছে যে আমরা যে বলছি হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস, ঠিক আছে, এই অ্যাক্সিসটা যদি কোনো পেশেন্ট 3 থেকে 4 সপ্তাহ, মানে অলমোস্ট 1 মাস যদি প্রেডনিসোলন 20 থেকে 30 মিলিগ্রাম খায়, বা অন্য কর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, যেটা প্রেডনিসোলনের 20 থেকে 30 মিলিগ্রামের ইকুইভ্যালেন্ট, যদি 3 থেকে 4 সপ্তাহ খায়, তাহলে কি হয়, এই এক্সিসটা সাপ্রেশন হয়ে যায়, ন্যাচারালি আর গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন করতে পারে না। এজন্য তখন ট্যাপারিং করাটা খুবই ইম্পর্টেন্ট। আর গ্লুকোকর্টিকয়েডস আইতে দিলে খুব সাবধানে দিতে হবে, চোখের যে স্টেরয়েড ড্রপ পাওয়া যায়, কারণ ওটা গ্লুকোমা করতে পারে। গ্লুকোকর্টিকয়েডস এর সাথে যদি এনএসআইডি দাও, তখন অনেক কশন থাকতে হবে, কারণ এনএসআইডি পেপটিক আলসার ডিউস করবে, গ্লুকোকর্টিকয়েডস ও পেপটিক আলসার ডিউস করবে, তো দুইটা মিলে একেবারে অনেক বেশি ইফেক্ট হবে। তখন খুব হাইলি পটেন্ট পাম্প ইনহিবিটর দিতে হবে, হয়তো একটা জায়গায় দুটা দিতে হইতে পারে। যেরকম মনে করো তুমি রেবিপ্রাজল দিলা বা অমিপ্রাজল দিলা সকালে, আবার সাথে অ্যান্টাসিড সিরাপও দিলা, এরকম দেওয়া লাগতে পারে। আর কোন কোশ্চেন? স্যার কতগুলো দেশে মানে স্টেরয়েড মেডিসিনটা মানে ইউজই করে না, বা কোথাও থেকে ইউজ করে আসলে মানে এটা সাপোজ কোন একটা পেশেন্ট আমাদের দেশ থেকে কোন একটা দেশে গেল, সে স্টেরয়েড নেয়, তো ওইটার ক্ষেত্রে মানে ওকে কাস্টমসে ধরা হবে এরকম। বাট স্টেরয়েড এরকম কেন স্যার? এটা তো একটা মেডিসিন, এটা তো সব জায়গায় ইউজই হইতে পারে, বাট এটাতে মানে রেস্ট্রিকশনস কেন স্যার? এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ না, এর জন্য রেস্ট্রিকশন। আর তুমি বাংলাদেশের কথা বললে, ইট ইজ নট এ রেস্ট্রিকশন। বাংলাদেশে তো পাইলে কি বলবো, হিরোইনও কিনতে পাওয়া যায়, তো বাংলাদেশের জন্য কোনো রেস্ট্রিকশন নাই। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন ইন বাংলাদেশ। বাংলাদেশে সবকিছুই অ্যাভেলেবল। কিন্তু কেন আমি মানে, বাট আইডিয়াল কি, আইডিয়াল হচ্ছে এটা রেস্ট্রিকশন থাকা উচিত। কেন রেস্ট্রিকশন? বিকজ ইট ইজ নট এ ওভার দ্য কাউন্টার ড্রাগ। হাইড্রোকর্টিসন বা স্টেরয়েড যেরকম লাইফ সেভিং ড্রাগ, ইট ক্যান বি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনও করতে পারে, ঠিক আছে। তো এই কারণে এটাকে মানে এই রেস্ট্রিকশন গুলো দেওয়া হয় আর কি। যেমন ধরো গ্লুকোমা পেশেন্টের চোখে ড্রপ দিলে তার মানে একটু ভালো অনুভূতি হয়, কিন্তু যদি ড্রপে একটু এদিক সেদিক হয়ে যায়, তার গ্লুকোমা বেড়ে গিয়ে সে ব্লাইন্ড হয়ে যাবে। এরকম আরো অনেক সমস্যা আছে, এই কারণে আমরা এটা মানে এত রেস্ট্রিকশন দেওয়া হয় আর কি। স্টেরয়েডের যে রেস্ট্রিকশন, তার চেয়ে বেশি তো অ্যান্টিবায়োটিকের রেস্ট্রিকশন থাকা উচিত। তুমি তো চাইলে অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক নিজে কিনতে পারতেছো উইদাউট এনি প্রেসক্রিপশন, তাহলে আর এটা কি জিনিস? আর কারো কোনো কোশ্চেন? আশিকুর রহমান, তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ, পড়া বাড়াইতে হবে, অনেক বাড়াইতে হবে, পাস করতে কষ্ট হয়ে যাবে তোমার। ইরফানুল আলিম ফাহিম, তুমি বেশি বেশি বলার প্র্যাকটিস করবা, অনেক বেশি বেশি বলবা, পড়বা, আয়নার সামনে একটা একটা দাঁড়ায় দাঁড়ায় বলবা, যদি কেউ না থাকে। আর যদি গ্রুপ ডিসকাস করার সুযোগ থাকে, তাহলে তো অবশ্যই করবা।
রোকেয়া আব্দুল্লাহ, তোমাদের খুবই খারাপ অবস্থা, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা বাড়াও। ওরা তো একজন প্রোফাইল পিকচার দিয়ে বসে আছে, একজন ভিডিও অফ করে বসে আছে। ওরা মনে হয় মোবাইলের আশেপাশে কি আজকে না আল্লাহ জানে। জি ওকে, স্যার, আসো। আসসালামু আলাইকুম। আমি আছি স্যার। জি স্যার, পড়াশোনা রোজা বাড়াও, অন করলে। পড়াশোনা একটু বাড়াও বাড়াও। আর আব্দুল আল সাইমের তো কোনো খবরই নাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার নেট ডিস্টার্ব করতেছে স্যার, ওই ভিডিও অন করলে স্যার ডিস্টার্ব জানি হয়ে যায়। জানি, বুঝতে পারছি। তোমাদের যে কোনো কোশ্চেন করলেই না ডিস্টার্ব করতেছে। না স্যার ঠিক আছে, তাহলে আমরা শেষ করতেছি ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে তোমাদের কোনো টপিক থাকলে আমাকে জানাবা। তোমরা এইভাবে একটা একটা টপিক না বলে, যেমন ধরো তোমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কার্ডটা, এটাতে প্রবলেম আছে, এবার পুরা কার্ডের মধ্যে কি কি টপিক আছে সে টপিক গুলা লিখে একেবারে মানে তোমাদের মনিটরের মাধ্যমে আমাকে জানাবা, পুরা লিস্টটা দিয়ে পাঠাবা। প্রত্যেক ক্লাসে এসে যদি আমাকে জিজ্ঞেস করতে হয়, এটা একটা বিরক্তিকর বিষয়। নেক্সট ক্লাস স্যার ডায়াবেটিসটা পড়বো স্যার। এভাবে না, আমাকে লিস্ট দিবা তুমি। ওকে তোমরা স্যার। তোমাদের গ্রুপে সবার সাথে কথা বলে একটা লিস্ট দিবা কোন কোন টপিক। প্রত্যেকে ইচ এন্ড এভরি ওয়ান যে যার কমপ্লেন যেটা দেয় সেটাই লিখবা। সবাইকে কমেন্ট করতে বলবা, সবাই লিখবে, লেখার পরে এটা কম্পাইল করবা, করে আমাকে লিস্টটা দিবা। ওকে স্যার। ঠিক আছে, আর তোমাদের টার্মের প্রিপারেশন নেওয়া শুরু করছো, পড়াশোনা বাড়াও। তোমাদের মানে খুব অল্প সময়ের সাথে হয়ে যাবে। আর এই আর কি। ঠিক আছে তাহলে, ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।